কতগুলো বিষয় আপনাদেরকে আমি পরিষ্কার করতে চাই। সেটি হলো, একটি স্লোগান দেয়া হচ্ছে, মেধা না কোটা, বা কোটা না মেধা, মেধা মেধা। স্লোগানটি কিন্তু খুবই যৌক্তিক, আমি এই স্লোগানের পক্ষে। অবশ্যই মেধা, আমিও বলবো মেধা এবং মেধা, কিন্তু এই স্লোগানের মাধ্যমে যে বক্তব্য হাজির করা হচ্ছে সেখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কিভাবে আপনাদের পরিষ্কার করি? 35তম, 36তম, 37তম এবং 38তম বিসিএসের আমি পরিসংখ্যান নিয়েছি, অ্যাভারেজ করেছি। যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন সেইখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয়েছে। সেই লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণের সংখ্যা কত জানেন? প্রিলিমিনারিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের 2.51%, অ্যাভারেজ 2.51%। এবং এই 2.51% ভাইবা ফেস করার পরে যখন তারা উত্তীর্ণ হয়েছে সেটি আরও ছোট হয়ে 2.27% হয়ে গেছে। আপনার খোঁজ করে দেখেন 35 থেকে 38 চারটা বিসিএসের এই যে পরিসংখ্যান, অর্থাৎ এই 2.27%-র মধ্যে যারা চলে আসলো তারা 3টা ধাপ অতিক্রম করে একবারে চূড়ান্ত মেধা তালিকায় চলে এসছে। কিন্তু এই চূড়ান্ত মেধা তালিকায় যারা আছে তাদের উপরে এখন কোটার বিবেচনা করা হয়, তার আগে কিন্তু হয় না। কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ, কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইবা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করিয়ে দিচ্ছেন এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ ওই মেধা তালিকায় আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য, তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না। যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে, এটা আমার অভিমত, এটা আপনারা দেখবেন। এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন, আরে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা বলা হচ্ছে, বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 2 দশকের উপরে মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেওয়া দূরের কথা, যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন সময় তারা নিগৃহীত হয়েছে। 2001-এর পরে এদেশে ক্ষমতায় কারা আসলো? বিএনপির সাথে জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী অপশক্তি, তারা ক্ষমতায় ছিল। আপনার ধারণা তখন মুক্তিযোদ্ধারা চাকরি পেয়েছে? কোটায় সুবিধা তো দূরের কথা। কাজে মুক্তিযোদ্ধা যারা যারা এদের স্বাধীন করেছে তারা, তাদের পরিবার, তাদের সন্তান এবং পরবর্তী বংশধররাও কিন্তু দীর্ঘ সময় ধরে নিগৃহীত হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন। কাজেই যারা বঞ্চনার মেধা আপনি কিভাবে নির্ণয় করেন আপনি একটু বলেন তো আমাকে। যে ছেলেটা বা যে মেয়েটা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে ওই 2.27-এর মধ্যে ঢুকতে পারে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা দেওয়ার পরে, সেই ছেলেটা বা মেয়েটা যদি মেধাবী না হয় তো কে মেধাবী? আপনি আমাকে বলেন, একজন একটা অবস্থাপন্ন ঘরে জন্ম হয়েছে, ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছে, টিউটরিংয়ের সুযোগ পেয়েছে, সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ঢুকে গেছে। আর একজন তার বংশ পরম্পরায় নিগৃহীত হয়েছে, সুযোগ পায়নি, কিন্তু তারপরও সে ওই মেধা তালিকায় ঢুকেছে, কিন্তু হয়তো প্রথম জনের চেয়ে 3 নম্বর কম পেয়েছে। তাহলে এই 3 নম্বর কম পেয়েছে তাকে বলবেন সে কম মেধাবী? সে তো সারা জীবন ধরে সুযোগ সুবিধাই পায়নি, পেলে তো সে 10 নম্বর বেশি পেত। তা আপনি মেধা নির্ণয় করছেন কিভাবে? একজন অ্যাফ্লুয়েন্ট পরিবারে জন্ম হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পরীক্ষা দিয়ে সে ভালো করলো, আর একজন কৃষক মজুরের সন্তান, সে তো সেই সুযোগ সুবিধা পায় নাই, সে তো ক্যাডেট কলেজে যায় নাই, সে তো ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, কিন্তু সে ওই যে 2.2 ঢুকেছে, কিন্তু ওইখানে ঢুকার পরে সে 3 নম্বর কম পেয়েছে বলে আপনি বলছেন সে কম মেধাবী। এটা তো অন্যায্য কথা। কোটার প্রয়োজন, এটা কোটাও বলা ঠিক না, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটার প্রয়োজন বৈষম্য দূর করার জন্য। এই যে সারা জীবন ধরে বৈষম্যটা হয়ে গেছে সেটা দূর করতে হবে এই শেষ মাথায় এসে। বিষয়টি কিন্তু এখানে দেখতে হবে আমাদের। মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানরা সারা জীবন ধরে এবং সন্তানের পরবর্তী বংশধররা নিগৃহীত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, তারপরও যে সন্তানটা বা তার পরবর্তী বংশধর ওই 2.2 ঢুকেছে, প্রিলিমিনারিতে পাশ করেছে, লিখিততে পাশ করেছে, ভাইবাতে পাশ করে সে 2.2 ঢুকেছে, আপনি বলবেন সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং তার পরবর্তী বংশধর সে মেধাবী না? আপনি বলবেন সে মেধাবী না? সে তো আরো বেশি মেধাবী, সে তো আরো বেশি মেধাবী। এটা আপনার আমার সাথে একমত কিনা?
যারা সমাজে পিছিয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে নারীদের যে বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জগুলি থাকে, যে কারণে তারা অনেক ক্ষেত্রে পুরুষের সাথে পেরে ওঠে না, আপনার প্রতিবন্ধী, তো এই যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আপনি এগিয়ে দেওয়ার জন্য তাকে মেধা তালিকায় যেতে হচ্ছে, কিন্তু তার আগে আপনি সুযোগ দিচ্ছেন না। সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে যখন একেবারে ক্রিম মেধা তালিকার সর্বোচ্চ জায়গায় পৌঁছচ্ছে, তখন আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। সারা জীবনে তার যে বৈষম্য শিকার, সেখানে আপনি একটা ব্যালেন্স করে দিচ্ছেন। কাজে কোটা কিন্তু বৈষম্য তৈরি করেন, এটা ডাহা মিথ্যা কথা। কোটার উদ্দেশ্য হচ্ছে বৈষম্য নিরসন, আর কোটার মাধ্যমে মেধার যে অবমূল্যায়ন হচ্ছে, এই কথাটাও একটা ডাহা মিথ্যা কথা। কারণ মেধাবীদের মধ্য থেকেই কোটার বিবেচনা করা এবং তার কার্যকারিতা সেটি কিন্তু করা হচ্ছে। আমি আশা করব এরপরে যারা আন্দোলনকারী আছেন, আমি বিশ্বাস করি সাধারণ ছাত্রছাত্রীদের অনেকেই তাদের যে স্পিরিটটা, তার মেধার মূল্যায়ন চান, সেই স্পিরিটের সাথে আমি একমত। একজন শিক্ষক হিসেবেও আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমি তাদের স্পিরিটের সাথে একমত। মেধার মূল্যায়ন না হলে দেশ সমাজ এগিয়ে যেতে পারে না। কিন্তু মেধার মূল্যায়ন করতে গিয়ে আমরা যারা পিছিয়ে থাকা জনগোষ্ঠী, তাদেরকে যদি এগিয়ে না দিই, যারা নিগৃহীত বঞ্চনার শিকার হয়েছেন, বিশেষ করে যারা এই দেশ তৈরি করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের বিষয়ে, তাদের পরিবারের বিষয়ে যেভাবে তাচ্ছিল্যের সাথে অনেকে কথা বলেন, সেটি তো আপনি বলতে পারেন না। কাজেই পুরো বিষয়টি আমি বিশ্বাস করি আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা তারা পুরো বিষয়টি জানা বোঝার চেষ্টা করবেন, এবং তাদের বুঝতে হবে যে সরকারের যে অবস্থান এবং তাদের যে দাবি, এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে। কাজে আপনারা যেটি চাচ্ছেন তার সাথে সরকারের অবস্থান সঙ্গতিপূর্ণ। কিন্তু আমার ধারণা কিছু মানুষ হয়তো এখানে তাদেরকে বিভ্রান্ত করে সাধারণ ছাত্রছাত্রীদের এই আবেগটাকে, যে আবেগকে আমি মূল্যায়ন করতে চাই, ইতিবাচকভাবে নিতে চাই, এই আবেগকে আমি শ্রদ্ধাও করতে চাই, সেই আবেগকে ব্যবহার করে তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা নিচ্ছে। আপনারা জানেন এর আগে বিভিন্ন ধরনের যৌক্তিক আন্দোলনগুলোতেও অনেকেই তো আপনার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে দেশবিরোধী অপশক্তি। তো এইখানে আমি সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে বলবো একটু সজাগ এবং সচেতন থাকতে, এবং আমি বিশ্বাস করি একটা ভালো কিছু হবে, যেখানে মেধারই সর্বোচ্চ মূল্যায়ন হবে এবং বৈষম্য নিরসন হবে। এবং এটা অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটিকে বলে, এই যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটার উদ্দেশ্য কিন্তু সেটা মেধার মূল্যায়ন এবং বৈষম্য নিরসন, যেটি আপনাদের মূল দাবি, তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ সরকারের অবস্থান এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান।